আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সন্ধি নিয়ে। সবাই খাতা কলম নিয়ে বসেন। আমরা সংক্ষিপ্ত কিছু কৌশলের মধ্য দিয়ে সন্ধি শেখার চেষ্টা করব। আশা করছি সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আচ্ছা, আর সবাইকে একটু অনুরোধ করব, আপনারা একটু মিউট করে রাখেন। আপনারা মিউট করে রাখলে আমার কথাগুলো বাকিরা ক্লিয়ারলি শুনতে পাবে। আর যখন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করার সুযোগ পাবেন। ওকে, আমরা সন্ধির কিছু বেসিক কয়েকটা কথা বলবো, এরপর আমরা সন্ধি বিচ্ছেদে চলে যাব। ওকে, আগে কেন আমরা এই সন্ধিটা পড়তে হয়, সন্ধির কারণটা আসলে কি? হ্যাঁ, প্রথমে আমাদের একটু মাথায় রাখতে হবে যে সন্ধির একটা হচ্ছে সন্ধিটা আসলে কি, বা সন্ধি শব্দের অর্থটা কি, এরপরে সন্ধির কাজটা কি। প্রথমে আমরা মাথায় রাখবো সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। খেয়াল করে, সন্ধি শব্দের অর্থ হচ্ছে কি? মিলন। এখন প্রশ্ন হচ্ছে এই মিলনটা কার সাথে কার সাথে? সন্ধি শব্দের যে অর্থ হচ্ছে মিলন, সেই মিলনটা হচ্ছে দুটি ধ্বনির সাথে ধ্বনির, ধ্বনি যোগ ধ্বনি, এটা একটু মাথায় রাখবে। ধ্বনির সাথে ধ্বনির মিলন হয়। আমরা অনেকে এই প্রশ্নটা আসে, সন্ধিতে কিসের সাথে কিসের মিলন হয়? অনেকে হয়তো মনে করি যে শব্দের সাথে শব্দের। কেন এটা মনে করি তারও ব্যাখ্যা আছে। কারণ আমরা দেখি যে এইভাবে দুটো শব্দ থাকে, যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, এইভাবে থাকে। তখন আমরা কি করি, সেখানে আমরা বলি যে এই যে এখানে একটা শব্দ বিদ্যা, এখানে একটা শব্দ আলয়, এই দুটা শব্দ মিলে একসাথে হয়েছে বিদ্যালয়। ফলে এখানে তো শব্দের সাথে শব্দেরই মিলনটা হয়েছে। মূলত আমরা এটাই বুঝে থাকি, আসলে কিন্তু তা নয়। এখানে মূলত মিলনটা হয়েছে প্রথম শব্দের শেষ বর্ণ কি আছে এখানে, আ, আর শেষ শব্দের প্রথম বর্ণ এখানে কি আছে, আ। অর্থাৎ এই দুইটা আ নিয়ে একটা আ হয়, এইভাবে কিন্তু মিলনটা হয়। যেমন দেখেন, আ এটা একটা ধ্বনি, এখানে আ একটা ধ্বনি, এই দুইটা ধ্বনির মিলনে একটা আ হয়। ফলে আপনি দেখেন এখানে বাকি এখানে আছে কি, এখানে আছে বিদ্য, এখানে আছে বিদ্য, আর এই দুইটা আকার মিলে হয়েছে একটা আকার, এই জন্য এই একটা আকার। আর এরপর আছে কি লয়। এভাবে কিন্তু সন্ধি গঠিত হয়। তো আমরা এত কঠিনে সন্ধি বিচ্ছেদ না করে আমি কিছু কৌশল একটু পরে আপনাদেরকে দেখাবো। সেই কৌশলের মাধ্যমে আমরা সন্ধি বিচ্ছেদ করব, এত কিছু মাথায় নিব না, ঠিক আছে? আমি জাস্ট বেসিক কথাবার্তা এখনো বলছি আপনাদেরকে। তাহলে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, এবং সেই মিলনের ধ্বনির সাথে ধ্বনির মিলন হয়, এবং সেখানে আমরা দেখলাম যে এইভাবে একটার সাথে একটা ধ্বনির মিলনটা ঘটে। অর্থাৎ প্রথম শব্দের শেষ বর্ণ এবং শেষ শব্দের প্রথম বর্ণ মিলনটা হয়ে থাকে। এবার আমি আরেকটা কথা বলেছি যে সন্ধির কাজ কি। হ্যাঁ, সন্ধির কাজ যদি কথা বলি, সন্ধির কাজ হচ্ছে দুইটি। এখন প্রথম কাজটি কি দেখেন, প্রথম কাজটি হচ্ছে আপনি নিজে দেখতে পাচ্ছেন এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ। দেখেন দুইটা শব্দ মিলে আমরা নতুন আরেকটা শব্দ গঠন করেছি। দেখেন এই যে একটা শব্দ বিদ্যা, বিদ্যা মানে জ্ঞান, আলয়, আলয় মানে স্থান বা জায়গা। তাহলে দেখেন এটা একটা শব্দ, এটা একটা শব্দ, দুটো শব্দ মিলে আমরা একটা শব্দ গঠন করেছি, একসাথে বলেছি বিদ্যালয়। তাহলে দেখতেই পাচ্ছেন সন্ধির মধ্যে কি হচ্ছে, সন্ধি কি কাজটা করেছে, সন্ধি এক নতুন শব্দ গঠন করেছে। তাহলে আমরা বলতে পারি সন্ধির কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। আরেকটা কিন্তু সন্ধির কাজ হয়েছে, কি কাজটা হয়েছে আরেকটা, সেটা আমরা একটু খেয়াল করি। দেখেন আমি যদি বলি যে আমি এইভাবে লিখতাম বাক্যটা, আমি বিদ্যালয়ে যাচ্ছি। এই বাক্যটা কিন্তু একটু ভুল হবে না, একদম বিন্দু পরিমাণও ভুল হবে না, কারণ আমি বিদ্যালয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এই বাক্যটা না বলে আমি যদি বলি আমি বিদ্যালয়ে বা যাচ্ছি, দেখেন এখানে বলছি আমি বিদ্যালয়ে যাচ্ছি, আর এখানে আমি বলছি আমি বিদ্যালয়ে যাচ্ছি। আপনারা বলেন তো নাম্বার 1 নাকি নাম্বার 2,
কোন বাক্যটি শুনতে আপনার কাছে ধ্বনি মাধুর্য মনে হয়েছে, মানে শুনতে ভালো লেগেছে? বলুন তো, 1 না 2? কোন বাক্যটি শুনতে আমাদের ভালো লেগেছে? আমি বিদ্যালয়ে যাচ্ছি, একে আমি বিদ্যালয়ে যাচ্ছি। কোনটা সংক্ষিপ্ত, সুন্দর, পড়তেও ভালো লাগে? 1 না 2? কেউ? 2 আমি বিদ্যালয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন এই বাক্যটার মধ্যে আমরা দেখি যে যখন এই সন্ধির মাধ্যমে দুইটা জিনিস একসাথ হয়ে মিলন ঘটিয়ে একটা নতুন শব্দ গঠন করে, তখন আমরা দেখতে পাচ্ছি যে ওই বাক্যটা পড়তে, এই বাক্যটা পড়তে অত্যন্ত শ্রুতি মধুর হচ্ছে, ধ্বনি মাধুর্য সৃষ্টি হচ্ছে। ফলে এটা কিসের মাধ্যমে হয়েছে? সন্ধির মাধ্যমে হয়েছে। যার কারণে আমরা বলতে পারি সন্ধির দ্বিতীয় কাজ হচ্ছে ধ্বনি মাধুর্য সৃষ্টি করা। ধ্বনি মাধুর্য সৃষ্টি করা। আমরা এখনো কিন্তু বেসিক কথাবার্তা বলছি। এই বিষয় হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে সন্ধির কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা, এবং দ্বিতীয় কাজ হচ্ছে ধ্বনি মাধুর্য সৃষ্টি করা। আর সন্ধির মেইন কাজটাই হচ্ছে শব্দ গঠন করা। ওকে, আচ্ছা, এখন আমরা জানলাম যে এই সন্ধির অর্থ কি এবং সন্ধির কাজটা কি। এবার আমরা জানবো যে সন্ধির প্রকার কি। সন্ধির প্রকার, আগে যে বাংলা ব্যাকরণ বইটা আমাদের ছিল, পুরাতন বাংলা ব্যাকরণ, ওখানের মধ্যে সন্ধির প্রকার দেওয়া হয়েছে 2টি। একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে বাংলা সন্ধি, আর একটা হচ্ছে সংস্কৃত সন্ধি। দুইটা বিষয় দেখিয়ে এরপরে বলছে বাংলা সন্ধি 2 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। এরপরে আবার বলেছে সংস্কৃত সন্ধি আবার 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এটা আগের পুরাতন ব্যাকরণে। কিন্তু নতুন ব্যাকরণে দেওয়া হয়েছে কি জানেন? নতুন ব্যাকরণে দেওয়া হয়েছে মাত্র 3 ধরনের, কোনো কিছু আলাদা করে দেওয়া হয়নি। ওখানে বলা হয়েছে স্বরসন্ধি, আমি মনে করি এটা ভালোই করেছে, খারাপ করেনি, ভেজাল করেনি। ব্যঞ্জন সন্ধি, এরপর হচ্ছে বিসর্গ সন্ধি। এই 3 প্রকারের সন্ধি বর্তমান বাংলা ব্যাকরণে দেয়া আছে। হ্যাঁ, এটা কিন্তু ভালো করেছে, কিন্তু একটা জিনিস খারাপ করেছে। কি? সেটা হচ্ছে এত কম সন্ধি বিশ্লেষণ এখানে করেছে যে আমার মনে হয় এতটুকু প্রিপারেশন নিয়ে আপনি পরীক্ষার হলে গেলে আপনি ভালো কিছু করতে পারবেন বলে আমার মনে একেবারেই হচ্ছে না। কারণ এত কম পুঁজি নিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব না, এত বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা। সো আপনাকে নিজের মতো করে বিভিন্ন বই কালেকশন করে ভালো করে পড়তে হবে এবং বিস্তারিত জানতে হবে, কারণ নতুন ব্যাকরণে সেই জিনিসটা বিস্তারিত নেই। তো আমি যতটুকু আপনাদের পড়া দরকার পরীক্ষার জন্য, ভালো করার জন্য, আশা করি সেটাই আমি আলোচনা করব। প্রথমে আমি স্বরসন্ধি নিয়ে আলোচনা করব, এরপরে ব্যঞ্জন সন্ধি, এরপরে বিসর্গ সন্ধি। আমরা 3টা সন্ধি নিয়ে আলোচনা করব। প্রথমে যাব স্বরসন্ধি। স্বরসন্ধি কাকে বলে? স্বরসন্ধি কাকে বলে? স্বরসন্ধি হচ্ছে এক কথায় শেষ স্বর ধ্বনির সাথে স্বরধ্বনির মিলন, এটাই হচ্ছে স্বরসন্ধি। এখন বিষয়টা কিরকম? যেমন এই যে একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম বিদ্যা যোগ আলয়, সমান আমরা বলেছিলাম বিদ্যালয়। দেখেন এখানে একটা আ, এটা স্বরধ্বনি, এখানে একটা আ, এটাও কি স্বরধ্বনি। তাইলে দেখেন এই যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনটা হয়েছে, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন। তাহলে দেখেন স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন হওয়াতে আমরা বলতে পারি এই বিদ্যালয় শব্দটি কোন সন্ধি দিয়ে গঠিত হয়েছে? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি নাকি বিসর্গ সন্ধি? কে বলতে পারবেন? বেসিক এখনো আমরা স্বরসন্ধি। কিভাবে বুঝতে পারলাম? কারণ ব্যঞ্জন সন্ধির সাথে ব্যঞ্জন সন্ধির এখানে মিলন হয়েছে। ক্লিয়ার? অর্থাৎ আমরা জানলাম যে স্বরসন্ধি কাকে বলে। স্বরসন্ধি হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। যত জায়গায় আমরা দেখবো স্বরসন্ধির মিলন হয় সেটাই স্বরসন্ধি হবে। আচ্ছা, এবার আমি স্বরসন্ধিকে কিভাবে আপনাকে বিশ্লেষণ করবেন সেটা ব্যাখ্যা করে দিচ্ছি। আপনারা
আজকে নতুন ভাবে স্বরসন্ধি শিখবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন। আপনারা এই অনেকগুলো ইউটিউব চ্যানেলের মধ্যে স্বরসন্ধি শিখেছেন, আজকে আমরা স্বরসন্ধি শিখাবো। একটু ব্যতিক্রম পাবেন ইনশাল্লাহ, কারণ ওখানে কিছু সিস্টেম, আমার সিস্টেম একটু আলাদা থাকবে, যে কোনো টিচারের সিস্টেম আলাদাই থাকে। এক, সবাই একটু লেখেন লবণ। দুই, সবাই লিখবেন নাবিক। আমরা স্বরসন্ধি শিখতেছি আজকে এখন। তিন, অন্বেষণ। আগে লিখে নেন। এরপরে চার, নয়ন। পাঁচ, নাবিক। আগে প্রথমে 5টা রুলস পড়ব, সরি নায়ক, এখানে নায়ক লেখেন। প্রথমে আমি 5টা রুলস পড়বো। এই 5টা রুলস থেকে আমরা 5000 সন্ধি শিখবো আগে, স্বরসন্ধি সহজ কৌশলে। দেখেন আপনার বইয়ের মধ্যে লবণ, এই লবণ শব্দের সন্ধি বিচ্ছেদটা আমি পরীক্ষা যদি আসে, লবণ, লব যোগ অন লবণ, লো যোগ অন লবণ, লবি যোগ অন লবণ, কি হবে সেটা হচ্ছে প্রশ্ন। একদম সহজ, মনে রাখবেন কৌশলটা। ব, ব হচ্ছে বয়, এটা মাথায় রাখবেন। ব দিয়ে বয়, বয় মানে ছেলে। এই ব, এই ল এর কাছে গেল, ল মানে হচ্ছে ললনা, ললনার কাছে গেল। ললনার বাড়িতে গিয়ে সে এত বেশি খাবার দাবার খেয়েছে যে একেবারে ললনার প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু ললনা বলছে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, কারণ তোমার মতো ছেলে আমার প্রয়োজন নেই, কারণ আমার হাজবেন্ড আছে, আজকে হয়তো সে বাড়িতে নেই, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। কিন্তু ব বলছে আমি যাব না। তখন ল বিপদে পড়ে গেল, মহিলা মানুষ। সেইবার বলছে যে তুমি যেহেতু যাবে না, তবে আমার বাড়িতে একটা কাজ করতে পারো, থাকতে পারো একটা শর্তে, সেটা হচ্ছে আমার দারোয়ান চলে গেছে, তুমি চাইলে দারোয়ান হিসেবে আমার বাড়িতে থাকতে পারো। তখন বর একটা বুদ্ধি আসলে যে ঠিক আছে আমি দারোয়ান হিসেবে থাকবো, তবু এই বাড়িতে থাকবো, কারণ ল অর্থাৎ ললনা, সে যে খাবার দাবার গুলো খায় বা খাওয়ায়, এটা ব সাধারণত খেতে পারে না, কারণ সে গরিব মানুষ। এজন্য ব থেকে যায়, কি হিসেবে থেকে যায় বটা? দারোয়ান হিসাবে। তো আমরা জানি দারোয়ানের কাজ কি? বাড়ির সামনে পাহারা দেওয়া, বাড়ির পিছনে পাহারা দেওয়া। দারোয়ানের, আমি আবার বলছি, দারোয়ানের কাজ কি? বাড়ির সামনে পাহারা দেওয়া, বাড়ির পিছনে পাহারা দেওয়া, মাঝখানে বাড়ির মালিক বসে থাকা। তাহলে ব হয়ে গেল কি? দারোয়ান, সামনেও পাহারা দিচ্ছে, পিছনেও পাহারা দিচ্ছে। অং বাংলা ব্যাকরণ সম্পূর্ণ ম্যাথ, সম্পূর্ণ ম্যাথ। এবার আমরা কাটেন। ল এখানে লিখছি না, ল কাটলাম। ব লিখছি না, মানে বয়ের পরিবর্তে ওকার লিখলাম না, অর্থাৎ আগে পিছনে পাহারা দিচ্ছি সেটা লিখলাম, তাহলে ব কাটা। এবার বলেন ব কাটা, ব চলে গেছে, কিন্তু বয়ের মধ্যে একটা অ আছে কিনা বলেন, কারণ প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণে একটা অ আছে। যেমন আপনি ব পড়েন, তাহলে কি হবে? ব, ব যোগ অ, ব। শেষের দিকে দেখেন অ উচ্চারণ হয়, ব, এই অটা থাকে। এই জন্য বয়ের যে অটা থাকে, ব না দাঁড়ান হয়ে গেল, অ তো কিছু হয় নাই, এই জন্য অটা এইখানে এসে যুক্ত হবে। কার সাথে? এখানে একটা ন আছে, এই ন এর সাথে। তাহলে হয়ে গেল কি? লো যোগ অন, লবণ। এবার আপনারা দেখি তো এটা পারেন কিনা। পবন লিখেন তো সবাই একটু, পবনটা কি হবে? পুজুকন। হ্যাঁ, দেখেন ব, ব সামনে পাহারা দিবে, পিছনে পাহারা দিবে, মাঝখানে পটা বসে থাকবে। হয়ে গেল পো, মনে মনে একটা অ আছে, অটা বসালাম, বাকি আছে ন। এই নিয়মে সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে পবিত্র, এবং আরেকটা আসে গবেষণা। দেখেন তো আমাদের এই রুলসের সাথে মিলিয়ে দেখেন পারেন কিনা। পবিত্র কি হবে? গবেষণা হচ্ছে গুযুগ এসনা, আর পবিত্র হচ্ছে পুযুগ ইত্র হওয়ার কথা। এখন দেখেন এবার সবাই একটু খেয়াল করেন, একদম সহজ হিসাব। বয়ের কাজ হচ্ছে সামনে পাহারা দেওয়া, বয়ের কাজ হচ্ছে পিছনে পাহারা দেওয়া, মাঝখানে পটা বসে থাকা। তাহলে এটাও গেল, এটাও গেল। এখন এখানে কি আর অ থাকবে? অ থাকবে না। কেন? ও রসিকার আছে যে। যদি রসিকার না থাকতো তাহলে বয়ের সাথে অ থাকতো, কিন্তু রসিকার থাকার কারণে অ আর নেই। এই জন্য রসিকারের পরিবর্তে রসিকার মানে তো কি? রস্যিত, বাকি আছে তয়র ফলা। তাহলে পো যোগ ইত্র, সবাই কি বুঝতে পেরেছেন? এবার গবেষণাটা দেখি। বয়ের কাজ হচ্ছে সামনে পাহারা দেওয়া, পিছনে পাহারা দেওয়া, কাকে? গকে। হয়ে গেল গো, গো, বাকি আছে একার, একার জায়গায় একার, এরপর আছে সোনা। সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন তো। জি ভাই, বুঝতে পারছি। ওকে, এবার আমরা এরপরে যাচ্ছি।
ওকে, এবার যাবো 2 নাম্বার রুলস। সবাই সাথে সাথে লিখে নেবেন। নাবিক, আমরা জানি বয়ের কাজ কি? আমরা জানি বয়ের কাজ সামনে পাহারা দেওয়া, বয়ের কাজ পিছনে পাহারা দেওয়া। বয়ের কাজই কি? সামনে পিছনে পাহারা দেওয়া। এবার একটু দেখেন তো, লয়ের সাথে তার হাজব্যান্ড ছিল না, কিন্তু নয়ের সাথে তার হাজব্যান্ড আছে কিনা বলেন তো? নয়ের হাজব্যান্ডটা কে? একা। নয়ের হাজব্যান্ডটা কে? একা। অর্থাৎ আমরা এখানের মধ্যে কি পাচ্ছি? একটা আকার পাচ্ছি, যে এখানে যেটা আমি লয়ের সাথে পেলাম না, ছিল না। তো মনে রাখবেন, যদি হাজব্যান্ড বাড়িতে থাকে তাহলে একটু স্পেশাল পাহারা দিতে হবে তাকে। সেজন্য সে স্পেশাল পাহারার অংশ হিসাবে মাথার উপরেও পাহারা দিবে। অর্থাৎ এক কথায় অ্যান্সার হচ্ছে যে যদি আকার থাকে তাহলে মাথার উপরেও যাবে পাহারা দিতে। 3 জায়গায় দিবে পাহারা। ওকে, সামনে পিছনে উপরে। যদি আকার থাকে, আকার না থাকলে 2 জায়গায়, আকার থাকলে 3 জায়গায়। সহজ হিসাব। এবার আমরা দেখি, এটা দুটো গেল, ব গেল, এবার আছে ই, বাকি আছে ক। নৌ যোগ ই সমান সমান নাবিক। দেখি তো ভাবুকটা পারেন কিনা। ভাবুক কি হবে? দেখেন, বয়ের কাজ হচ্ছে সামনে পাহারা দেওয়া, পিছনে পাহারা দেওয়া। আর এই যে আকারটা আছে, আকারটার কারণে এখন উপরে পাহারা দিবে, হয়ে গেল ভূ। বাকি আছে উ, ভূক। আচ্ছা, এবার দ্রাবক। দ্রাবক করুন তো, দ্রাবক। দ্রাবক পারবেন? আচ্ছা, আমরা একটা কাজ করি, আগামী ক্লাস থেকে 10টার দিকে ক্লাস দেওয়ার চেষ্টা করবো। মনে হয় অনেকে 10:30 কি 9:30 কি পারেন না ক্লাস করতে। 10 জন জয়েন করছে ক্লাসে। বলেন দ্রাবক কি হবে? দ্রাবক ভাইয়া দ্রো যোগ অক। হ্যাঁ, গুড। দ্রৌ যোগ অক। দ্রৌ যোগ অক কেন হইল? কারণ আমরা জানি বয়ের কাজ হচ্ছে সামনে পিছনে পাহারা দেওয়া, আর হাজব্যান্ডের কারণে উপরেও পাহারা দিচ্ছে। ওকে, দ্রৌ। আর এখানে মনে হয় একটা অ আছে, এরপর আছে ক। দ্রৌ যোগ অ, দ্রাবক। আশা করি পারবেন। বুঝতে পেরেছেন সবাই? এবার আমরা 3 নাম্বার রুলসটা পড়বো। 1 2 শেষ। আমাদের 3 নাম্বার রুলস কি? দেখেন, ব এখানে স্বাধীনভাবে বসছে, কিন্তু এখানে একটা ব আমরা দেখতে পাচ্ছি, অন্বেষণ। এখানে একটা ব দেখতে পাচ্ছেন সবাই? এই বটা কোথায়? জি স্যার। এই বটা কি আরেকজনের পায়ে পড়ে আছে না? বলেন তো, কার পায়ে পড়ে জি আছে? স্যার। নয়ের পায়ে বসে আছে। এবার একটু মাথা রাখবেন, ব যখন স্বাধীনভাবে বসে তখন সে আগের সাথে মিশতে পারে, আগেকে পাহারা দিতে পারে। এখন সে তো নিজেই বিপদে আছে, একে পাহারা দিবে কিভাবে? কারণ সে তো আরেকজনের পায়ে পড়ে আছে। সে যদি চাপ দেয়, সে যদি উপর থেকে পাটা চাপ দেয়, তাহলে তো একেবারে সে বত্তা হয়ে যাবে। যেমন আপনি যদি একটা আপেল এখানে রাখি, পা দিয়ে দিকে চাপ দেন, তাহলে সব বেরিয়ে যাবে, দিক দিয়ে এমনি এমনি সব বেরিয়ে যাবে। ঠিক কি করছে? ব স্বাধীন পরাধীনভাবে যেই বর্ণের নিচে থাকবে, অর্থাৎ ব যেই বর্ণের নিচে থাকবে, ওই বর্ণটাকে কি দিবে? পা দিয়ে চাপ দিবে, আর তখন সে বত্ত হয়ে যাবে। অর্থাৎ এরকম হয়ে যাবে, রস্যুকার হয়ে যাবে। একদম ক্লিয়ার। একদম সহজে বলবো, ব যেই বর্ণের নিচে থাকবে ওই বর্ণের মধ্যে সে রস্যুকার দিবে। শেষ, এটাই হচ্ছে কথা। তাহলে আমি একটু কাটি। অর জায়গায় অ লিখলাম, নয়ের জায়গায় ন লিখলাম, বয়ের পরিবর্তে রস্যুকার দিলাম। আর বাকি কি আছে বলেন? একার। একার লিখলাম, এরপর আছে সন। ঠিক কিনা বলেন তো? বুঝতে পেরেছেন? এটা বুঝতে পারলে সবাই স্বাগত করেন। স্বাগত কি হবে? দেখি আমরা, বয়ের নিচে রস্যুকার, ব আছে যেন রস্যুকার হয়ে যাবে। বাকি আছে আ গ ত, সুযোগ আগত সমান সমান স্বাগত। সহজ একটা হিসাব, ইনশাল্লাহ আমরা পারবো। আচ্ছা, এই নিয়মে যদি পরীক্ষাতে আসে যে স্বল্প, তাহলে আনসারটা কি হবে বলুন তো? স্বল্প, সুযোগ অল্প। সুযোগ অল্প। গুড। এই হচ্ছে সহজ হিসাব। এর বাইরে টেনশন নেওয়ার দরকার নেই আর।
এরকম করে আমি দুই একটা দেখাচ্ছি, এরকম করে যতগুলো আপনার সামনে আসবে আপনি সবগুলো পারবেন। এবার যদি আপনার পরীক্ষাতে আসলো তন্নি, তন্নি আসলে কি লিখবেন? সহজ, ন আছে, বয়ের পরিবর্তে রস্যকার, তনু, বাকি আছে ই, তনু যোগ ই। বুঝতে পেরেছেন এটা? পারবেন তো? সহজ হিসাব। আচ্ছা, গেল এটা। 3 নম্বর পর্যন্ত আমরা পারবো। এবার 4 নম্বরে যাচ্ছি। 4 নম্বর হচ্ছে নয়ন। এই অন্তঃস্থকে মনে রাখবো, এটা একটা মেয়ে। কেন টিপ মারছে যে? হ্যাঁ, এই জন্য এটাকে মেয়ে মনে রাখবো। তো এই মেয়ে আপনি দেখবেন মহিলা পুলিশ আর পুরুষ পুলিশ পার্থক্য আছে কিনা? মহিলা দারোয়ান, পুরুষ দারোয়ান পার্থক্য আছে কিনা? পুরুষগুলো একটু শক্তিশালী হবে, স্বাভাবিক, রাগী হবে বেশি, আর মহিলাগুলো হলে একটু রাগ কম থাকবে এবং অত শক্তি কম থাকে। সাধারণত সৃষ্টিকর্তাই মহিলা পুরুষকে এমনভাবে সৃষ্টি করেছে যে একটু শক্তি কম থাকে, ঠিক না? স্যার পুলিশ হোক মানে মহিলা তো মানে আটকাইয়া বা চাইবা ধরলে আর মানে এরপর আর নড়ার কোনো শক্তি থাকে না, তাই নাকি? সিস্টেম মতো ধরলেই হয়। তাই? আচ্ছা দেখেন, অন্তঃস্থীয় এই বর্ণটা মহিলা, যার কারণে এই বটা পুরুষ হওয়ার কারণে সে সামনে পিছনে দুই জায়গায় পাহারা দিছে। এই মহিলাটা শক্তি কম বলে সে সামনে পিছনে একসাথে পাহারা দিতে পারে না, সে শুধু সামনেই পাহারা দেয়। বয়ের বত পিছনে পাহারা দিতে পারে না, অর্থাৎ সে যেহেতু মহিলা সামনে পাহারা দেয়, এই জন্য অন্তঃস্থীয় থাকলে সে তার আগের বর্ণে শুধু সামনেই পাহারা দিবে। ব থাকলে সামনে পিছনে উভয় জায়গায় পাহারা দিবে, শুধু শুধু অন্তঃস্থীয় হলে এই সামনে পাহারা দিবে। লেজলো কি? নে, নে যোগ অন। একই নিয়মে যদি আপনার পরীক্ষাতে আসে শয়ন, শয়নটা কি হবে বলেন? সে যোগ অন, গুড, সে যোগ অন, এই হবে। এবার আমরা দেখব নায়কের মধ্যে। অন্তঃস্থীয়ের কাজ হচ্ছে সামনে পাহারা দেওয়া, যেহেতু সে মহিলা সামনে পাহারা দিচ্ছে। এবার দেখেন, এখানে হাজব্যান্ড ছিল না, কিন্তু এখানে একটা হাজব্যান্ড আছে। তো হাজব্যান্ড থাকলে কি করবে? একটু স্পেশাল পাহারা দেওয়া তো দরকার। এই জন্য সে কি করবে? তার হাতে যে একটা অস্ত্র ছিল মহিলাটার, হাতের অস্ত্রটা, মহিলাদের দেখবেন সাহস কম, গুলি মারতে পারে না, পুরুষরা যেরকম গুলি মেরে দেয়, মহিলারা কি করে? মানে ভয় দেখায়, মেরে ফেলবো, একদম মেরে ফেলবো, মানে এরকম উপর দিকে তুলে দেয়, কিন্তু মারার সাহস পায় না, উপর দিকে তুলে রাখে। ঠিক এই মহিলাটা কি করবে? তার হাতের অস্ত্রটা এই হাজব্যান্ডের কারণে উপরের দিকে তুলে রাখবে, তো হয়ে যাবে নই, বাকি আছে অক। একই নিয়মে দেখেন, আমরা ম্যাক্সিমাম মানুষ এই গায়ক শব্দটা মুখস্থ রাখি, গই যোগ অক, সবাই মুখস্থ। আজকে থেকে আপনারা পারবেন না? গই যোগ অক, জি স্যার পারবেন তো? মুখস্থ ছাড়া যে রুলসটা আমি পড়াইছি এই রুলসে পারবেন তো? পারবেন? কি হয়েছে? গায়ক গই যোগ অক সমান সমান গায়ক। তাহলে আমরা এই 5টা রুলস তো পারবো সবাই। আমি 6 নাম্বার রুলসে যাচ্ছি, ইনশাআল্লাহ। ওকে। স্বরসন্ধি, আমি আপনাদেরকে বলছি স্বরসন্ধির, কিন্তু আপনি ইউটিউবে বলেন, যেখানে বলেন ক্লাস দেখবেন, স্বরসন্ধির নিয়ম একটু কঠিন থাকে সবসময়। আমরা একটু নিজের মতো করে কিছু তৈরি করে দিচ্ছি যেন পারেন। 6 নাম্বার নিয়ম। 6 নাম্বার নিয়ম হচ্ছে সহজ হিসাব। 6 নাম্বার, জফলা লিখে নেন। জফলা সমান সমান রস্বইকার। জফলা সমান সমান রস্বইকার। বিষয়টা আসলে কি? বিষয়টা মানে হচ্ছে, আমি লিখি দিই আগে, প্রত্যাশা। এখানে আমি কি লিখলাম? প্রত্যাশা। যদি কোনো শব্দের মধ্যে জফলা থাকে, আমি আবার বলছি, যদি কোনো শব্দের মাঝখানে কি থাকে? জফলা থাকে, ওই জফলাটা রস্বইকার হয়ে যাবে। যেমন আমি লিখি প্রত, এই জফলা আছে, জফলাটা হয়ে যাবে রস্বইকার, প্রতি। এবার দেখেন প্রতি, প্র গেল, ত গেল, জফলা গেল, বাকি আছে কি? আশা। দেখেন আমাদের সন্ধি বিচ্ছেদটা হয়ে গেছে কিনা দেখেন তো, প্রত্যাশা। এবার আপনাদের এই প্রত্যহ,
এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসছে, আপনারা দেখছেন যে বিভিন্ন পরীক্ষা এটা ধরে। প্রত্যহ কি হবে এটা বলেন তো? প্রতিযোগ পূর্তি প্লাস অহ। প্রতিযোগ অহ, প্রতিযোগ অহ, গুড, এতে বুঝতে পেরেছেন। আচ্ছা, স্বদেশ প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন, প্রত্যাবর্তনের অ্যান্সার কি হবে বলেন তো? পূর্তি অভ্যর্থন প্লাস আবর্তন। গুড, প্রতিযোগ আবর্তন। এবার ইত্যাদি, ইত্যাদি, ইতিযোগ আদি। ইতি প্লাস আদি। আদি। তাহলে দেখেন আমি কয়েকটা উদাহরণ দিলাম, এরকম যতগুলো আপনাদের সামনে আসুক আপনারা ইনশাল্লাহ পারবেন। অত্যন্ত, অতিযোগ অন্ত, ঠিক না? প্রত্যুষ, প্রতিযোগ উষ, এই প্রত্যুষটা পরীক্ষাতে আসছে, প্রত্যুষটা পরীক্ষাতে আসছে, এটা একটু করাই দিই। প্রত্যুষ, দেখি পারেন তো, পারেন কিনা আপনারা? প্রত্যুষ পারবেন কিনা বলেন তো? প্রতিযোগ কোষ। প্রতিযোগ উষ। তাহলে দেখেন, প্লাস পূর্তিযোগ উস। হ্যাঁ দীর্ঘাউ। হ্যাঁ আছে তো দীর্ঘাও। দেখেন আমাদের, আমি রুলস পড়াচ্ছি একটা, কিন্তু এই রুলস এর মধ্যে কতগুলো নিয়ম আছে, আছে কিনা বলেন? সহজ। আসলে আমাদের কাছে মনে হয় এই এদের ব্যাকরণ এত কঠিন, ব্যাকরণ এত কঠিন আমার স্যার কাছে। স্যার এখান স্যার স্যার বলেন। স্যার এখান তো যে রসাও দেখা যাচ্ছে শেষে, এখান কি দীর্ঘ হবে না রসাই হবে স্যার? দীর্ঘ, এখানে দীর্ঘ, এটা তো দীর্ঘকার, এটাও দীর্ঘই হবে। আমি ভুলের দাগটা দিই নাই, দীর্ঘই হবে। এখানে তো আছে দীর্ঘ, তো আমি দীর্ঘ দিব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সহজ না বলেন তো? বিষয়গুলো সহজ, কিন্তু জি স্যার, আমাদের কাছে এগুলো খুবই কঠিন কিন্তু- মনে হয়, একেবারে কিন্তু সহজ। স্যার পরে মনে থাকে না। মনে তো বেশি বেশি পড়তে হবে। আপনার অঙ্কের মতো একটা জিনিস কেমনে মনে থাকে বলেন তো? কারণ আপনি কয়বার একটা অঙ্ক করেন, তো বাংলা আপনি কয়বার পড়েন বলেন? বুঝতে পারছেন? আসলে আমরা নিজেরাই আমাদের জন্য দায়ী। এবার দেখেন, ও সমান ও, ও মানে হচ্ছে কি? ও, ওতে ওকার, ও না বলেন তো? ও দিয়ে ও দিব। যদি কোনো শব্দের মধ্যে আমরা কি পাই? ও পাই, আমরা ওখানে উ বসিয়ে দিব। কিভাবে? আমরা ছোটবেলায় সবাই পড়ছিলাম, ওতে ওকা। ওকে, দেখেন সূর্যোদয় পরীক্ষাতে আসে। দেখেন তো, আমি শুধু দেখাই দিছি, আপনারা অ্যান্সার করতে পারবেন কিনা দেখেন তো। আমি আর ব্যাখ্যা যদি নাও করি আপনারা পারবেন, দেখেন পারেন কিনা। স্যার অন্ধকার দেখা যাচ্ছে স্যার, হ্যাঁ, অনেক ঘোলা স্যার। ও আচ্ছা। স্যার নেটে কি প্রচুর সমস্যা ঘোলা করছে? দেখা যাচ্ছে, ঘোলা। হ্যাঁ, নেটে একটু মাঝে মধ্যে একটু আসা যাওয়া করে, যে আজকে একটু ডিস্টার্ব করছে মনে হয়। এতক্ষণ তো ক্লিয়ার দেখলাম, দাঁড়ান একটু দেখে আসে কিনা। না ইদানিং স্যার মানে নেটে ভালো সমস্যা দেখা যাচ্ছে। এখনো ক্লিয়ার হচ্ছে না কেন? স্যার এটা আপনার প্রবলেম না, এটা নেটের কারণে হচ্ছে এভাবে, কিছু করার নাই স্যার। তো আমার বাসায় ওয়াইফাই শুধু আমিই চালাই, আর কেউ চালায় না, তাও এই অবস্থা। স্যার স্যার ওয়াইফাই কথা বলেন না, ওয়াইফাই থেকে মানে মোবাইলের নেট অনেক ভালো, এমবি। আমি এটাই মাঝে মধ্যে মোবাইল নেট MB দিয়ে চালাই, তখন দেখি আটকে না। এখন ওয়াইফাই দিলে দেখি আটকে যাচ্ছে। এতক্ষণ লাগে নাকি আটকিতে? হ্যাঁ হ্যাঁ, কারণ ওয়াইফাই তো এই আসছে এই নাই। মোবাইল নেটটাই ভালো ছিল। আমি চেঞ্জ করতে পারবো কিনা এটা? পারবো তো, দেখি। ওয়াইফাইটা বাদ দিছি, দেখি আবার আসে কিনা। এতক্ষণ লাগে আসতে। এতক্ষণ যদি লাগিয়ে যায় তাহলে কেমনে ক্লাস নিব বলেন তো? শুনতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না তো, আমি নিজে দেখতে পাচ্ছি, খোলা দেখা যাচ্ছে পুরোটাই। আচ্ছা একটা কাজ করি, আমি আবার লিঙ্ক দিচ্ছি, আপনারা জয়েন করেন। হ্যাঁ, এটাই ভালো হবে। জি ভাই, সেটাই ভালো হবে।